জনগণের স্বার্থে যদি প্রয়োজন হয় আবারও রাজপথে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। আমি আজও কালও আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব সমন্বয়কদের লুটপাট দেখে শেখ হাসিনা লজ্জা পাবে, বলবে এরা তো আমাকেও ছাড়িয়ে গেছে। ওরা যে নিয়োগটা ওয়ার সাথে জালিয়াতি করেছে, ওদের লজ্জা নাই যে ওরা এটাকে আবার সাফাই গায়। কি আর বলবো, বইলা কি বিপদে পড়ুন না আবার? না, এটা স্বাধীন দেশ না তো, এটা কি দেশ শুনবেন? রাজাকার দেশ। এখন আওয়ামী লীগ আইতে আছে, এই শব্দটা শুনলেই তো বর্তমানে যারা ক্ষমতা আছে এরা প্যান্টে মুইতে দিব। তাই মনে করি বিএনপি যদি না পারে, বিএনপি আওয়ামী লীগকে ডাকুক, আর আওয়ামী লীগ আর বিএনপি একসাথে আপনার এই পাকিস্তান দূরাক। কারণ তো বাংলাদেশে থাওয়ানোর রাজ্য তো এরা হারাইছে, এরা তো মূলত পাকিস্তান মন্ত্রী। আমি পলায় যাবো, কই ডক্টর ইনুস সাহেবের বাসায় যাবো? ভাই আমি একটা রোহিঙ্গা, আমার বাড়ি ঘর নাই, তাইলে কি পরিচয়? বাংলাদেশের নাগরিক না, নাগরিক হইলে আমার কিচ্ছু নাই। এদিকে এবার ঈদের খুশিতে মাঠে নামছে আওয়ামী লীগ, যা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এই কল রেকর্ডে বলা হয়েছে। এই অডিও রেকর্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, যে কোনো বিনিময় হলেও এই দেশের নেতৃত্ব চান শেখ হাসিনা, আর সেটা তিনি করে দেখাবেন বলে কল রেকর্ডে উঠে এসেছে। আমি আজও কালও আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইনুস ফাউন্ডেশন, ইনুস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি। এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এছাড়াও এবার ঈদে বেতন বোনাস কিছু পায়নি, কিভাবে সন্তানের মুখে হাসি ফোটাবো, এভাবেই কান্না করছে শ্রম ভবনের পোশাক শ্রমিকরা। এদের কান্না যেন মনে করিয়ে দেয়, বেঁচে থেকে যদি কষ্ট করেও বাসায় গিয়ে ঈদের জন্য সন্তানদের মুখে হাসি না ফোটাতে পারি, তাহলে বেঁচে থেকে লাভটাই বাকি। শুধু তাই নয়, সমন্বয়কদের লুটপাট দেখে শেখ হাসিনাও ভয় পাবে, এমন বক্তব্য দিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন আমজনতার দলের কর্মী তারেক। আসিফ মাহমুদের মতো লোক, ও ফেসবুকে কি পোস্ট দিয়েছিল, সমন্বয়কদের লুটপাট দেখে শেখ হাসিনা লজ্জা পাবে, বলবে এরা তো আমাকেও ছাড়িয়ে গেছে। ওরা যে নিয়োগটা ওয়ার সাথে জালিয়াতি করেছে, ওদের লজ্জা নাই যে ওরা এটাকে আবার সাফাই গায়, এটাকে সঠিক প্রমাণের চেষ্টা করে। এতটুকু নির্লজ্জ ওরা। ওরা এই অবৈধ নিয়োগে দেখেন, আসিফ মাহমুদের মতো লোক, ও ফেসবুকে কি পোস্ট দিয়েছিল যে দয়া করে আমাকে তদবিরের জন্য কেউ নক দিবেন না। দেখেন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। ও যে এইরকম তদবির বাণিজ্যে জড়াইছে, ও ফেসবুকে পোস্ট দিয়ে ইঙ্গিত দিছে আমাকে কেউ তদবিরের জন্য যোগাযোগ করবেন না, সম্পর্ক খারাপ হয়ে যাবে। সে তার পিএসকে দিয়ে কি লেভেলের এখানে নামে সিরিয়ালগুলো ঢুকাইছে। এখন বলতেছে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঢুকাইছে, আবার বলতেছে আউটসোর্সিং একটা নির্দিষ্ট কোম্পানি এই লোকগুলো নিয়োগ দেয়, সেক্ষেত্রে সমস্যা নাই, এরকমভাবে বলতেছে। এখন আমার প্রশ্ন, আউটসোর্সিং পদ্ধতি 2018 সালে বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা, কেন দিছে? মন্ত্রী এমপিরা এই আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিয়া পরে ওদেরকে আবার এই যে শাহবাগে বসায় দেয়, প্রেস ক্লাবে বসায় দেয়, যে তোরা এবার আউটসোর্সিং স্থায়ী করার জন্য চিল্লাচিল্লি কর, আমরা এটা স্থায়ী করে দেবো। এটাই আউটসোর্সিংয়ের ক্যারিশমা। ওই সেম নাটকটা এখানে আসিফ এবং নাহিদরা ঘটাইছে। এছাড়াও বাস স্ট্যান্ডে 500 টাকার ভাড়া 900 টাকা নেওয়ার কারণে যেমনি ভোক্তা অধিদপ্তরের অফিসাররা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এবং নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া নেওয়ার কারণে বিভিন্ন বাস মালিককে জরিমানা করা হচ্ছে। এবার ঈদে বাস মালিকের কর্মীদের সাথে হাতাহাতি হয়েছে একজন সাংবাদিকের সাথে, যা একদম দুঃখজনক এবং লজ্জাজনক।
এদেশে কি সাংবাদিকরা কি কাজ করবে না? প্রায় 50,000 মতো টাকা ছিল, সেটা নিয়ে গেছে। তারা আমার 2 বছরের ছোট ভাইগনা, তার উপরও হামলা করছে এরা। আমাকে বাঁচানোর কোনো এখানে কেউ আসে নাই। পুলিশে এসে বলতেছি ভাই আমার হেল্প করেন, পুলিশ ভাই দেখতেছি। তখন আমার পরিবার ইতে যাচ্ছে, দেশের বাড়ি যাচ্ছে, তখন এরা গাড়ি চাপায় দিছে। এরপর আমি প্রতিবাদ করাই, এই যে আমার উপর, আমার পরিবারের উপর, এই যে আমার এই দাঁতটা ভেঙে গেছে। এরপর আমার শরীরে আঘাত করছে, এইখানে আঘাত করছে। এরপর হচ্ছে আপনার এই যে আমার সঙ্গে আমার এই ভাগনা আছে, ভাগনা ও ইতে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওর উপর হামলা হয়েছে, আমার দুলা ভাইয়ের উপর হামলা হয়েছে। পকেটে প্রায় 50,000 মতো টাকা ছিল, সেটা নিয়ে গেছে। এরপর আমার বোন ছিল, ছোট ভাগনা ছিল, তো সেই তারা আমার 2 বছরের ছোট ভাগনা, তার উপরও হামলা করছে এরা। যে দেশের সাধারণ মানুষের মনের কথাগুলো শুনে তা প্রকাশ করাই লক্ষ্য হলো একজন সাংবাদিকের কাজ। সেই দেশে যদি সাংবাদিকরাই নিরাপদে না থাকে তাহলে দেশের আইনশৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকেছে আপনারাই বলেন। অন্যদিকে আবার এই ঈদকে কেন্দ্র করে কিছু দোকান মালিক বলেন, বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে হবে? দুর্নীতি এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য বর্তমান যে পরিস্থিতি, যে একটা সংগ্রাম গেল, বিপ্লব গেল, এখন সর্বোপরি মিলিয়ে আমি সব দিকে বিবেচনা করলে বোঝা যাচ্ছে আগে আমাদের বেটার ছিল, আগের সরকারের সবচেয়ে ভালো ছিল। কেননা এখন আমি ভালো করতে যাই, বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতেছি, যেহেতু আমি ব্যবসা করি এবং ব্যবসার মাধুর্যটা আমি বুঝি, যে বর্তমান যে পরিস্থিতি, এই সরকার মনে করি ব্যর্থ। কি আর বলবো, বইলা কি বিপদে পড়ুন নি আবার? না, এটা স্বাধীন দেশ না তো, এটা কি দেশ শুনবেন? রাজাকার দেশ। এখন কথা বলবেন তো শেষ, 100% গ্যারান্টি দিব আমি। যেখানে হচ্ছে মানে তাদের ভাত খাওয়াই কষ্ট, সেখানে তো ঈদের তো প্রশ্নই আসে না। আর 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে ঈদ প্রসঙ্গে যেটা বললেন যে এবার ঈদে তাদের জন্য সরকারের কিছু করা দরকার আছে কিনা। আসলে ওই যে আমি একটু আগে আপনারা যে কোশ্চেনটা করলেন যে এক মহিলা 1 লাখ বা 1.5 লাখ দিয়ে এটা কিনেছে, এটা করেছে, এটা আসলে সরকারও নিজে চাইলে এরকম একটা পদক্ষেপ নিতে পারে, বা যারা জাকাতদাতা তারা কিন্তু চাইলে নিজেরা মিলে ফান্ড তৈরি করে এরকম উদ্যোগ নিতে পারে। পরিশেষে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ বাহবা দিচ্ছেন, আবার অনেকেই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কথাই বারবার কিছু সাক্ষাৎকারে বলছেন। না, আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে যে গত বছরের তুলনায় অনেক পরিবর্তন। কারণ গত বছর হয়েছিল কি, আমি যাওয়ার সময় গেট দিয়ে ঢুকতে পারিনি, আমাকে জানালা দিয়ে ঢুকতে হয়েছে। সমস্যা ছিল, মানে অনেক ক্রাউডেড ছিল, এত জ্যাম ছিল যে আমি গেট দিয়ে আসতে পারিনি, আমাকে জানালা দিয়ে উঠতে হয়েছে। হ্যাঁ, জানালা দিয়ে উঠতে হয়েছে, প্লাস আমি যে বসেছি সিটে পা রাখার কোনো জায়গা ছিল না, ট্রেনের ভিতরের অবস্থা এরকম ছিল। সরকার আলহামদুলিল্লাহ এখন যা চলতেছে দেশ ঠিক আছে, ভালো, কিন্তু আমার মনে হয় আরও কারেকশন হবে। উনি তো কেবল এসেছেন, আমাদেরকে সময় দিতে হবে। এবারের ব্যবস্থাপনাটা খুবই ভালো হয়েছে। আমরা এর আগে ট্রেনে যখন যেতাম, আমরা ট্রেনের টিকিট মানে ট্রেনের টাইমিং থাকতো 9টায়, বাট ট্রেন আসতো 10টা, মানে 12টা 1টা এরকম। বাট এইবারই প্রথম আমরা আসার আগে ট্রেন এসে বসে আছে। ইউনূস সরকারকে অনেক ধন্যবাদ যে এত বড় একটা পদক্ষেপ নিছে। আগে ভালো ছিলাম, এখন তো ভালো নাই। এরপরে যেতে খারাপ আছে, চালের দামে তো বাড়তে আছে, তেলের দাম বাড়তে আছে, তো কেমনে তরকারি খেয়ে মানুষ বাঁচেনি, করতে পারতেছি না। মানে এক কথা যদি বলা যায়, নির্ভয় যদি বলেন, শেখ হাসিনা সবাই ভালো ছিলেন, এখন ভালো সময় আমরা আই বানুর দিক দিয়ে গরিব মানুষ অনেক ভালো ছিলাম। শেখ হাসিনা সবাই গরিব মানুষ ভালো ছিল, আমরা গরিব মানুষ দিনমজুর যারা আমরা অনেক ভালো ছিলাম। তাহলে এই আন্দোলন করে সরকারকে পতন ঘটিয়ে সাধারণ জনগণের কি লাভ হয়েছে বলে লাভ হয়েছে? ছাত্রদের এই একটা ইস্যু আছে রে। একটা জিনিস কি জানেন, আমাদের এই দেশটা হচ্ছে হিংসার দেশ। যে এই শেখ হাসিনা বিগত একটানা 15 বছর ক্ষমতা, যার জন্য কিছু চক্র বাহিনী আছে, ওরা ওনার ওই কাজকাম ওনার এমপি মন্ত্রীদের ভালো লাগে না, যার কারণে ছাত্ররা ওদের স্বার্থের কারণে ওরা আজকে এই পরিণতিতে হয়েছে। এরা যদি এই না বলবে, এরা একটা কথাই বলে যে আমরা 71 সাল দেখি নাই, 24 সাল দেখছি। আমি ওই ছাত্রদের প্রশ্ন করবো, 71 সালে তোমার মা বা তোমার বাপের জন্ম হয় নাই, তোমার বয়স যদি 26 হয়, তোমার মার বয়স 46 বছর। 9 মাসে যারা যুদ্ধ করছে তারাই ওই সময় আর এমনের হিসেব মেলবে না, কারণ তারা ঘটাইছিল তাদের স্বার্থের কারণে। তাই নইলে ছাত্ররা কোঠা আন্দোলনে চাকরির জন্য তারা আসছে, তারা এখন শুনি তারা দেশ চালাইবে, তারা একটা আলাদা দল গঠন করছে। তাই এটা হলো আমাদের কেউ ভালো লাগে না। এরা যদি এখন বলে যে আমরা
শেখ হাসিনা এই 8 মাসের বিবরণ দেন যে একজন গরিব রিক্সাওয়ালা একটু জমি রাখছে তার বাড়ি লুটপাট হয়েছে, বা ওই আমলিগের বাড়িওয়ালার নিচে একটু ফুটপাতে দোয়ানদারি হয়েছে, তাকেও মারে, তাকেও মারধর করে, ও আমলিগ করে। এই যে সপ্তাহে আগে গোলামবাজার, কিরানীগঞ্জ, ইট বালু, সেইখানে দু একটা লোকের রাস্তার উপরে খুন করে ফেলছে। এই যে 1 সপ্তাহ আগে ঘটনাটা। এত কিছুর পরেও কি দেশে ফিরতে পারবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।